আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। আজকের আলোচনায় থাকবে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম এবং খুব কম সময়ে কিভাবে আমরা 60টি সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারি। প্রথমেই কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের উত্তরের সবচেয়ে ছোট হবে। নির্দিষ্ট করে বললে এই প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করে দেওয়া শ্রেয়। অনেকেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক শব্দে লিখে থাকে। সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী এই পদ্ধতি ভুল না হলেও অনেক শিক্ষকই এক শব্দে উত্তর লিখতে বারণ করে থাকেন। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকেই আসে। এই অংশের প্রশ্নের সাথে উদ্দীপকের অনুচ্ছেদের মিল থাকে না বলেই ধরে নেওয়া হয়। অবশ্যই 1 মিনিট সময়ের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন শেষ করতে হবে। এরপর কথা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই অংশে কখনো কখনো বই থেকে প্রশ্ন দেয়, আবার কখনো কখনো উদ্দীপক হতে প্রশ্ন আসতে পারে। সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে হবে 2টি অংশে, কেননা এই প্রশ্নের নাম্বার বন্টন হচ্ছে 2। উত্তরে 2টি অংশ প্যারা আকারে লিখতে হবে। প্যারার প্রথম অংশে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দেওয়া যেতে পারে। পরবর্তী অংশে প্রশ্নের মূল উত্তর কিছুটা গুছিয়ে লিখতে হবে। প্রথম প্যারায় জ্ঞানের অংশ অল্প কথায় শেষ করেই দ্রুত দ্বিতীয় অংশের দিকে নজর দিতে হবে। 6 থেকে 7 লাইনের মধ্যে পুরো প্রশ্নের উত্তর অনুধাবনের ধাঁচে লিখে শেষ করতে হবে। অনুধাবন প্রশ্নের উত্তরের সাইজ 8 পৃষ্ঠা হলে ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে বেশি সুন্দর করে লিখতে গিয়ে যেন অতিরিক্ত সময় খরচ না হয়। অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন 3 থেকে 4 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এরপর আসি প্রয়োগমূলক প্রশ্নের উত্তর নিয়ে। প্রয়োগমূলক প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নের উত্তরের সাহায্যে পুরো সৃজনশীল প্রশ্নের উত্তর একটি ধারণা পাওয়া যায়। পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটি মানবদেহের সাথে তুলনা করা যায়, তবে প্রয়োগমূলক প্রশ্নের ভূমিকা অনেকটা মূল দেহের মতো। জ্ঞানমূলক অনুধাবন সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হলেও প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে উদ্দীপকের সাথে পাঠ্য বই ও তার সাথে প্রশ্নের একটি যোগসূত্র ঘটানো হয়। সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী এই অংশে মূলত উদ্দীপকের কোনো অনুচ্ছেদের সাথে পাঠ্য বইয়ের কোনো অংশের পার্থক্য কিংবা সাদৃশ্য তুলে ধরতে বলা হয়। এই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে 3। সুতরাং এই প্রশ্ন 3 প্যারা দিলেই সবচেয়ে ভালো হয়। প্রথম প্যারায় থাকবে যথারীতি কিছু জ্ঞানের সমাহার। এক্ষেত্রে প্রথম প্যারায় উদ্দীপকের অনুচ্ছেদের ছোট একটি সারমর্ম দেওয়া যেতে পারে এবং একই সাথে অনুচ্ছেদের সাথে পাঠ্য বইয়ের গল্প কবিতার সম্পর্কটাও খুব ছোট আকারে দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্যারায় মূলভাব লিখতে হবে। এই অংশের কখনোই উদ্দীপকের বিষয়বস্তু সরাসরি তুলে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসটা প্রথম প্যারার মধ্যে সংক্ষিপ্তভাবে উল্লেখিত রয়েছে। দ্বিতীয় প্যারায় একদম স্পষ্টভাবে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেদিকেই ফোকাস করতে হবে। 7 থেকে 8 লাইনের মধ্যে উদ্দীপকের সাথে বইয়ের পঠিত বিষয়ের অংশের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের একেবারে শেষ প্যারা হবে কিছুটা বাংলা রচনার উপসংহারের মতো। এই অংশের মূলত প্রয়োগের ব্যাপারটা চলে আসবে। এখানে উত্তরের পুরো অংশের একটি ছোট প্রিভিউ দিতে হবে, অর্থাৎ সুতরাং এবং পরিশেষে বলা যায় এসব ওয়ার্ড লিখতে হবে। সাথে সাথে উদ্দীপকের সাথে গদ্যাংশ বা পদ্যাংশের পার্থক্যটা লিখতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মধ্যেই সম্পূর্ণ করাটাই যুক্তিযুক্ত। এর বেশি অহেতুক কথাবার্তা লিখলে তা প্রচুর সময় নষ্ট করবে। অবশ্যই প্রয়োগমূলক প্রশ্ন 5 থেকে 6 মিনিটে শেষ করতে হবে। সর্বশেষ সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতায় বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চতার দক্ষতামূলক প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নাম্বার পাওয়া একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই প্রশ্নের উত্তরের আকার সবচেয়ে বড় হয় বলে নিরীক্ষকরা অনেক সময় নিয়ে এই প্রশ্নের উত্তর ফরক করে দেখেন। এই ধরনের প্রশ্নের ধরনও একটু ভিন্ন ধরনের হয়। একটু ভিতরের কথাটা বলছি, অনেক পরীক্ষক প্রশ্নটা সম্পূর্ণ পরে দেখেন না, প্রথম অংশ এবং শেষ অংশই পরে থাকে। এই জন্য প্রথম প্যারাটা এবং শেষ প্যারাটার দিকে আপনাকে বেশি নজর দিতে হবে।
সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অনেক সময় বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করতে বলা হয়, আবার অনেক সময় প্রশ্নের বিভিন্ন বিষয় সম্পর্কে যৌক্তিকতা বর্ণনা করতে বলা হতে পারে। অনেক সময় দেখা যায় প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই, মূলত যে সুন্দর করে উপযুক্ত যুক্তি দিয়ে নিজের মতামতটি ব্যাখ্যা করতে পারবে তার উত্তরেই সবচেয়ে বেশি হৃৎপুষ্ট হবে, অর্থাৎ সবচেয়ে বেশি সুন্দর হিসেবে বিবেচিত হবে। উচ্চতর দক্ষতার জন্য তোমার যে খুব বেশি পরিমাণে উচ্চতর দক্ষতার প্রয়োজন তা কিন্তু নয়, শুধুমাত্র লেখার সময় কয়েকটি ছোট কৌশল অবলম্বন করাই যথেষ্ট। এই প্রশ্নের উত্তরের জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে, সুতরাং প্রশ্নের উত্তর ও 4 প্যারায় লিখতে হবে, অবশ্যই প্যারা আকারে লিখতে হবে। প্রথম 3 প্যারায় লেখার ক্ষেত্রে প্রয়োগমূলক স্তরের পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ প্রথম 3 প্যারা লেখার সময় প্রয়োগমূলক স্তরের মতো করে লিখতে হবে। চতুর্থ প্যারা লেখার সময় বিশেষ মনোযোগ দিতে হবে, কেননা এই প্যারায় উপকরণগুলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের প্রয়োগ থেকে আলাদা করে দিবে। অর্থাৎ চতুর্থ প্যারায় লিখতে হবে, পরিশেষে বলা যায়, আলোচনা শেষে বলতে পারি, অবশেষে বলতে পারি, আমার মতে, এসব ওয়ার্ডগুলো লিখে কমা দিয়ে তারপরে চতুর্থ প্যারা শুরু করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আমার 4 নম্বর প্রশ্নটা লিখতে গিয়ে 7 থেকে 8 মিনিট। এখন আসি, সম্পূর্ণ সৃজনশীল লিখতে গিয়ে আমি 3 থেকে 4 বার গড়ি দেখতে পারবো না, তাই আমাকে একটা টার্গেট সেট করতে হবে। সে টার্গেটটা হলো পুরো সৃজনশীল প্রশ্ন 17 থেকে 20 মিনিটে শেষ করতে হবে। কেন বলছি? যেহেতু 7টি সৃজনশীল, একটি সৃজনশীল প্রশ্নের জন্য 21 মিনিট এবং আমাকে উদ্দীপক বুঝতে লাগে 2 মিনিট, তাই যখন লেখা শুরু করব তখন আমাকে 17 থেকে 20 মিনিটের মধ্যে লেখা কমপ্লিট করতে পারলেই কেবলমাত্র আমার পক্ষে 7টি সৃজনশীল প্রশ্ন যথাযথ আনসার লিখে আসা সম্ভব। এই জন্য পরীক্ষার 2 দিন আগ থেকে লেখা প্র্যাকটিস করা এবং পরীক্ষার দিন সকালেও লেখা প্র্যাকটিস করা এবং পুরাতন কলম নিয়ে পরীক্ষার হলে যাওয়া, এই হলে আমাদের প্রথম পরীক্ষা। ইনশাল্লাহ 7টি প্রশ্ন যদি আমরা যথাযথ আনসার করতে পারি তবেই আমাদের বাংলা দ্বিতীয় ভালো হবে, এবং বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলে যদি আমরা 160-এর উপরে পাই তাহলে আমাদের A+ হিসেবে গণ্য হবে। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।